হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের ক্লাসে আমি আলোচনা করব বিবিএ সম্মান প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান নীতিমালা চতুর্থ অধ্যায়ের সমন্বয় সাধন প্রক্রিয়া নিয়ে। সমন্বয় সাধন প্রক্রিয়ার উপর এটি আমার দ্বিতীয় লেকচার। প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। ওই হোমওয়ার্কগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। এখন আমি হোমওয়ার্ক 1 এর সমাধান করব। হোমওয়ার্ক 1 এ নাম্বার প্রশ্ন ছিল, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড টাকা 2500 টাকা সেবা প্রদান করা হয়েছে কিন্তু অপরিশোধিত। তাহলে দাঁড়ে বা বাকিদের সেবা প্রদান, আমি তোমাদের কিছু রুলস লিখে দিয়েছিলাম। স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1 এর 4টা রুলস লিখে দিয়েছি ও স্টেপ 2-তে আমি 2টা রুলস লিখে দিয়েছি। ওই রুলস অনুসারে এখন আমি এই হোমওয়ার্কগুলো সমাধান করব। স্টেপ এই যে হোমওয়ার্ক 1 এর এ নাম্বার যে কোশ্চেনটা ছিল, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড টাকা 2500 টাকা, এটা স্টেপ 1 রুলস 1 এর মধ্যে পড়ে। সেবা প্রদান করা হয়েছে কিন্তু অপরিশোধিত, দাঁড়ে বা বাকিতে সেবা প্রদান। এর জাবেদা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বি নাম্বার প্রশ্ন ছিল আমার, অফিস সাপ্লাইস অফ টাকা 750 হ্যাভ বিন ইউজড। অফিস সাপ্লাইস 750 টাকা ব্যবহার হয়েছে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমার স্টেপ 2 এর মধ্যে পড়ে। এখানে যেহেতু রেয়ামিল নেই, সো রেয়ামিল দেখে আমাকে আর জাবেদা দিতে হবে না। এখানে আমার খরচ হয়েছে, ইউজড মানে ব্যবহার হয়েছে, খরচ হয়েছে অফিস সাপ্লাই, সো আমাদের এখানে খরচের জাবেদা দিতে হবে। তাহলে খরচের জাবেদা আমার কি, অফিস সাপ্লাইসের স্টেপ 2 এ অফিস সাপ্লাইসের খরচের জাবেদাটা কি, অফিস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইস ক্রেডিট 750 টাকা। সি নাম্বার প্রশ্ন ছিল আমার, স্যালারি অফ টাকা 1250 আর আনপেড, বেতন 1250 টাকা অপরিশোধিত। এই যে বেতন বকেয়া আছে, তাহলে বেতন হলো খরচ বকেয়া আছে। খরচ বকেয়ার স্টেপ 1 এর রুলস 3, খরচ বকেয়ার জাবেদা আছে সংশ্লিষ্ট খরচের নাম এক্সপেন্স ডেবিট, সংশ্লিষ্ট খরচের নাম পেয়েবল ক্রেডিট। আমার এখানে সংশ্লিষ্ট খরচ হলো স্যালারি, তাহলে আমার জাবেদা হবে স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে ডি নম্বর প্রশ্ন ছিল আমার, প্রিপেড ইন্স্যুরেন্স অফ টাকা 1800 হ্যাজ এক্সপায়ার্ড মানে অতিক্রান্ত হয়েছে। অগ্রিম বীমা, প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা 1800 টাকা অতিক্রান্ত হয়েছে। অতিক্রান্ত, তোমরা একটা জিনিস মনে রাখবা, মেয়াদ উত্তীর্ণ বা অতিক্রান্ত হলে খরচ হয়। মেয়াদ উত্তীর্ণ বা অতিক্রান্ত হলে খরচ হয়। আমার এই যে এটা স্টেপ 2 এর মধ্যে পড়ে। আমরা সাপ্লাইজ দিয়ে তোমাদেরকে স্টেপ 2টা করাইছি এবং স্টেপ 2টাই সাপ্লাইজ দিয়ে করাইছি। একই নিয়মে আমি পরবর্তী ক্লাস আর আলোচনা করব ও অগ্রিম খরচ সংক্রান্ত আমি আলোচনা করব। অগ্রিম খরচ সংক্রান্ত আমি আলোচনা করব। তাহলে স্টেপ 2-তে আমার যে খরচ, যেহেতু এখানে রেয়ামিল নেই, আমাকে রেয়ামিল দেখে জাবেদা দিতে হবে না। তাহলে স্টেপ 2-তে খরচের জাবেদা কি, এই খরচটা ডেবিট হয়। খরচের জাবেদা খরচ ডেবিট ব্যালেন্স, যেহেতু আমার খরচ হয়েছে খরচের জাবেদা দিতে হবে, খরচ ডেবিট ব্যালেন্স, খরচটা ডেবিট হয়। তাহলে ইন্স্যুরেন্স জাবেদা হবে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1800 টাকা আছে, 1800 টাকা। এরপরে আমরা ডি নম্বর প্রশ্ন ছিল আমার, ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এস্টিমেটেড টু বি এই টাকা 2000। এটা আমার যন্ত্রপাতির উপর অবচয় অনুমান রয়েছে 2000 টাকা। এটা আমার স্টেপ 1 রুলস 4 এ পড়ে। অবচয়ের জাবেদা আমার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 2000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অ্যাপ নাম্বার আমার ছিল ইন্টারেস্ট অ্যাক্রুড, সুদ বকেয়া আছে অন নোটস পেয়েবল টাকা 500, সুদ নোটস পেয়েবলের উপর 500 টাকা সুদ বকেয়া আছে। তাহলে আমি 2টা নোট লিখে দিয়েছিলাম। স্টেপ 1টা নিয়ে আলোচনা করব। 2 নম্বরে আমার প্রশ্ন ছিল, সলিউশন টু 2 এর এ ছিল আমার, ড্রাফটিং সাপ্লাইস আর ইউজড
অন ডিসেম্বর 31 টাকা 1500। ডাফটিং সাপ্লাইস, আমি স্টেপ 2 তে সাপ্লাইসের নিয়ম পড়াইছিলাম তোমাদেরকে। তো ডাফটিং সাপ্লাইস ইউজড হয়েছে, যেহেতু এখানে রেয়ামিল নেই সুতরাং এখানে আমার রেয়ামিল দেখে জাবেদা দিতে হবে না, এখানে আমার খরচ হয়েছে, খরচের জাবেদাটা আমাকে দিতে হবে। তাহলে সাপ্লাইসের খরচের জাবেদা কি? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তাহলে এখানে যেহেতু ডাফটিং সাপ্লাইস বলছে তাহলে আমি এখানে ডাফটিং কথাটা সাপ্লাইয়ের সাথে লিখবো। তো ডাফটিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, ডাফটিং সাপ্লাইস ক্রেডিট 1500 টাকা। বি নম্বর প্রশ্ন ছিল সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল, টোটাল টাকা 5000। এটা স্টেপ 1 রুলস 1 এর মধ্যে পড়ে। তোমরা দেখো সার্ভিস প্রোভাইডেড সেবা প্রদান করেছে, বাট আনবিল কিন্তু অপরিশোধিত সেবা, ধারে বা বাকিতে সেবা প্রদান। তো ধারে বা বাকিতে সেবা প্রদান আমার যাবে হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5000 টাকা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সি এর প্রশ্ন ছিল আমার ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য পিরিয়ড, টাকা 1800 টাকা। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড আমি তোমাদের কিছুক্ষণ আগেও বলেছি, এক্সপায়ার্ড মানে অতিক্রান্ত বা মেয়াদ উত্তীর্ণ হলে মনে করবা খরচ হয়েছে, মনে করবা না খরচ হয়েছে। এক্সপায়ার্ড মানে অতিক্রান্ত আর মেয়াদ মেয়াদ উত্তীর্ণ, এই দুইটা শব্দ যদি তোমরা পাও তাহলে তোমরা বুঝবা এটা খরচ হয়েছে। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, ইন্স্যুরেন্স অতিক্রান্ত হয়েছে ডিউরিং দ্য পিরিয়ড 1800 টাকা, চলতি পিরিয়ডে চলতি বছরে 1800 টাকার ইন্স্যুরেন্স অতিক্রান্ত হয়েছে। যেহেতু এখানে রেয়ামিল নেই, আমাকে রেয়ামিল দেখে যাবে দিতে হবে না, যেহেতু এখানে রেয়ামিল নেই, এক্সপায়ার্ড অতিক্রান্ত হয়েছে, এখানে খরচ হয়েছে, আমার খরচের যাবে দিতে হবে। এটা আমার স্টেপ 2 আমি সাপ্লাইস দিয়ে করেছি, ওই নিয়মের মধ্যে খরচের যাবে দিতে হবে। তাহলে খরচের যাবে কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1800 টাকা। আমি তোমরা আশা করি বুঝতে পেরেছো। ডি নম্বর প্রশ্ন ছিল ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস রিসিভেবল, টাকা 800। সুদ বকে আছে নোট রিসিভেবল। স্টেপ 1 এর নোট 2 এর মধ্যে দেখো আমি লিখে দিয়েছি নোটস রিসিভেবল, বন্ড রিসিভেবল, তারপরে ইনভেস্টমেন্ট, এগুলোর উপর ইন্টারেস্টের জাবেদা। তাহলে এখানে নোট রিসিভেবলের সুদ বকে আছে, তো নোট রিসিভেবল সুদ বকে থাকলে আমার জাবেদা কি? ওই নোটস 2 এর অনুসারে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে ই নাম্বার কি ছিল? ইউটিলিটিস এক্সপেন্স অফ টাকা 1200 আর আনপেড এন্ড ডিউ। ইউটিলিটি হলো গণহিত সেবা। তাহলে গণহিত সেবা কি? বিদ্যুৎ বিল, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বিল, তারপর টেলিফোন বিল, টেলিফোন, তারপর হলো গ্যাস বিল, এগুলোকে একসাথে ইউটিলিটি বলে। তাহলে ইউটিলিটি এক্সপেন্স 1200 টাকা আর আনপেড অপরিশোধিত দেন ডিউ বকেয়া আছে, অপরিশোধিত বকেয়া আছে। এটা আমার স্টেপ 1 রুলস 3 এর মধ্যে পড়ে। স্টেপ 1 রুলস 3 তে আমি লিখে দিয়েছিলাম বকেয়া খরচ। তাহলে ইউটিলিটির একটা খরচ বকেয়া আছে। তো খরচ বকেয়া থাকলে আমার জাবেদা ছিল সংশ্লিষ্ট খরচের নাম এক্সপেন্স ডেবিট, সংশ্লিষ্ট খরচের নাম পেয়েবল ক্রেডিট। আমি জাবেদা দিয়ে দিই, তাহলে মানে আমার এখানে খরচটা হলো ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট। আশা করি তোমরা জাবেদাটা বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের হোমওয়ার্ক 2 এর সলিউশন আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা হোমওয়ার্ক 3 নিয়ে আলোচনা করব। হোমওয়ার্ক 3 এ নাম্বার প্রশ্ন ছিল ইন্টারেস্ট হ্যাজ বিন আর্নড, সুদ অর্জিত হয়েছে বাট নট কালেক্টেড, কিন্তু এখনো গ্রহণ করা হয় নাই, কালেক্ট করা হয় নাই, টোটাল 2400 টাকা। তাহলে সুদ অর্জিত হয়েছে বাট নট কালেক্টেড, তার মানে আমার এখানে এটা আয় হয়েছে, সুদ এখানে আয় বকেয়া আছে, যেহেতু এখানে কালেক্ট হয় না, আয় বকেয়া আছে। তাহলে আয় বকেয়া জাবেদা আমি তোমাদেরকে স্টেপ 1 রুলস 2 তে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, ওইখানে লিখে দিয়েছিলাম। সংশ্লিষ্ট আয়ের নাম রিসিভেবল ডেবিট, সংশ্লিষ্ট আয়ের নাম রেভিনিউ ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট এখানে এটা আয়, সংশ্লিষ্ট আয় হলো ইন্টারেস্ট, তার মানে আমার সংশ্লিষ্ট আয় হলো ইন্টারেস্ট, তাহলে আমার যাবে হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বি নাম্বার ছিল প্রিপেড ইন্স্যুরেন্স অফ টাকা 1200 হ্যাজ এক্সপায়ার্ড। প্রিপেড ইন্স্যুরেন্স 1200 টাকা অতিক্রান্ত হয়েছে। ইন্স্যুরেন্স সংক্রান্ত আমি আরো দুইটা যাবে তোমরাকে গত দুইটা প্রশ্নে আমি বুঝিয়েছিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্সপায়ার্ড মানে অতিক্রান্ত হওয়া, খরচ হওয়া, এটা আমার স্টেপ 2 তে পড়ে। তাহলে অতিক্রান্ত হলে খরচ হলে আমার যাবে দেখি এই খরচ ডেবিট ব্যালেন্স, খরচটা আমাকে ডেবিট হবে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট,
প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1200 টাকা। সি নাম্বার আমার ইন্টারেস্ট অন লোন অ্যাক্রুড অ্যান্ড আনপেড টাকা 2000। তাহলে লোনের উপর সুদ বকে আছে, তো লোনের উপর সুদ বকে আছে, এটা আমার স্টেপ 1 এর নোটস 1 এর মধ্যে পড়ে। ওইখানে লোনের উপর যদি সুদ বকে থাকে আমার যাবে দেখি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডি নাম্বার রেন্টাল অফ টাকা 2500, ভাড়া 2500 আর ডিউ ফ্রম টেনেন্ট। তাহলে ভাড়া 2000 টাকা, 2500 টাকা বকে আছে, ডিও তো বকে আছে, টেনেন্টস তো উপভাড়া। তাহলে ভাড়া হলো আমার খরচ, উপভাড়া হলো আমার আয়, উপভাড়া হলো আমার আয়। তাহলে আয় বকে আছে, তো আয় বকে যাবে দেখি সংশ্লিষ্ট আয়ের নাম রিসিভেবল ডেবিট, সংশ্লিষ্ট আয়ের নাম রেভিনিউ ক্রেডিট। এটা স্টেপ 1 রুলস 2 এর মধ্যে আছে। তাহলে সংশ্লিষ্ট আয়টা কি এখানে আমার রেন্ট, তাহলে আমার যাবে রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। এরপর আমরা ই নাম্বার হলো ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার ফর দা ইয়ার টাকা 1000 টাকা। এই যে স্টেপ 1 রুলস 4 এর মধ্যে পড়ে। অবচয় যাবে দেখি আমরা স্টেপ 1 রুলস পড়ে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং ডিপ্রিসিয়েশন ক্রেডিট 1000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এফ নাম্বার আমার অ্যাডভার্টাইজিং সাপ্লাইস অফ টাকা 500 হ্যাভ বিন ইউজ। ওই সাপ্লাইস স্টেপ 2 এর মধ্যে নিয়মে পড়ে। তাহলে আমার যাবে দেখি যেহেতু এখানে রেয়ামিলে আমাকে রেয়ামিল দেখে যাবে দিতে হবে না, তাহলে ইউজড মানে খরচ হয়েছে। অ্যাডভার্টাইজিং সাপ্লাইস 1500 টাকা হ্যাভ বিন ইউজড, খরচ হয়েছে, ব্যবহৃত হয়েছে, ব্যবহার হওয়া মানে খরচ হওয়া, খরচ হয়ে যাবে দেখি আমার। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, যেহেতু এখানে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস বলছে এখানে আমরা যাবে হবে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং সাপ্লাইস ক্রেডিট 1500 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব। 4 নম্বর হোমওয়ার্ক আমার প্রথম প্রশ্নটা ছিল সাপ্লাইস অন হ্যান্ড এট টাকা এট 31 ডিসেম্বর টোটাল টাকা 1850, ব্র্যাকেটে দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স শো এ ডেবিট ব্যালেন্স অফ সাপ্লাই অ্যাকাউন্ট 4000 টাকা। এটা আমার স্টেপ 2 এর মধ্যে পড়ে। এখানে দেখো রেয়ামিল দেয় নাই, কিন্তু ব্র্যাকেটে বলে এসে রেয়ামিলে ডেবিট পাশে সাপ্লাইস আছে 4000 টাকা। তো রেয়ামিলের সাপ্লাইস ডেবিট পাশে থাকলে সাপ্লাইস মানে হলো সম্পদ, সাপ্লাইস হলো সম্পদ, সম্পদ থাকলে আমার যাবে দাঁড়া কিসের হবে, খরচের হবে। তাহলে আমার খরচের যাবে দেখি সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তাহলে যাবে দা খরচ হলে আমরা জানি টাকাও খরচে, যাবে দা খরচ হলে টাকাও খরচে। তাহলে আমার এখানে কি বলছে সমন্বয় কি বলছে এ নাম্বার সাপ্লাইস অন হ্যান্ড এট 31 ডিসেম্বর টোটাল টাকা 1850 টাকা। সাপ্লাইস 1850 টাকা হাতে আছে 31 ডিসেম্বর, 31 মানে বছর শেষে টোটাল সাপ্লাইস হাতে আছে 1850 টাকা, কিন্তু আমার এটা হলো সম্পদ। আর যেহেতু হাতে আছে সাপ্লাইসটা আমার সম্পদ 1850 টাকা, কিন্তু আমার জাবেদা হলো খরচের, খরচের জাবেদা হলে আমার টাকা হবে খরচের, খরচের জাবেদা হলে আমার টাকা হবে খরচের। তাহলে খরচের টাকা কি, তাহলে খরচের টাকা তো আমার নাই সমন্বয়। তাহলে রেয়ামিল থেকে যেহেতু আমার জাবেদা খরচের টাকাও খরচের, কিন্তু সমন্বয় বলছে 1850 টাকা হাতে আছে, তাহলে আমার সমন্বয় যেটা 1850, তাহলে সমন্বয়ের সাথে আমার মিলে না, যেমন এটা সম্পদ আমার জাবেদা খরচ মিলে না, না মিললে বিয়োগ দিয়ে আমি 4000 থেকে 1850 টাকা বিয়োগ দিলে আমার কত হয় 2150 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বি নাম্বার এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ফর দ্য ইয়ার টাকা 2500। এই সংক্রান্ত আমি কত 3টা অঙ্কের 3টা সমাধান করেছি, এই স্টেপ 2 এর মধ্যে পড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা যাবে দেখি আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এরপরে সি নাম্বার অটোমোবাইল ডিপ্রিসিয়েশন, তাহলে অবচয় যাবে দা স্টেপ 1 রুলস 1 এর মধ্যে পড়ে। আশা করি এটা তোমরা আগেও বুঝতে পেরেছো। অবচয় যাবে দেখি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 2500 টাকা। এরপরে আমার ডি নাম্বারে কি আছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, এটা আমি গত অঙ্কগুলোতে আমি করিয়েছি তোমাদেরকে। স্টেপ 1 রুলস 1 এর মধ্যে পড়ে এটা যাবে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ই নাম্বার ইন্টারেস্ট অফ টাকা 1400 অ্যাক্রোড, সুদ 1400 টাকা বকে আছে অন নোটস পেয়েবল, এটা আমার স্টেপ 1 নোটস 1 এর মধ্যে পড়ে। যদি নোটস পেয়েবল উপর সুদ বকেয়া থাকে তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এটা আমি আগের অঙ্কগুলোতে করিয়েছি আর কি। এরপর এফ অ্যাক্রুড স্যালারি এট ডিসেম্বর 31 টাকা 500, অ্যাক্রুড অর্থ বকেয়া স্যালারি বেতন বকেয়া আছে 5000 টাকা। এটা স্টেপ 1 রুলস 3 এর মধ্যে পড়ে, রুলস 3।
তাহলে খরচ বকেয়া আছে, স্যালারি হলো খরচ, বেতন খরচ, খরচ বকেয়া থাকলে সংশ্লিষ্ট খরচের নাম এক্সপেন্স ডেবিট, সংশ্লিষ্ট খরচের নাম পেয়েবল ক্রেডিট। আমার খরচ এখানে সংশ্লিষ্ট খরচটা হলো আমার স্যালারি, তাহলে আমার যাবে দেবে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এরপর আমার জি নাম্বার, রিপেয়ার অফ অটোমোবাইলস অফ টাকা 800 হ্যাভ বিন ইনকার্ড। রিপেয়ার মেরামত অফ অটোমোবাইলের মেরামত 800 টাকা হ্যাভ বিন ইনকার্ড সংগঠিত, বাট বিল আর আনপেড, বিলটা এখনো কি হয়েছে অপরিশোধিত। মেরামত খরচ বকে আছে, তাহলে স্টেপ 1 রুলস 3 এর মধ্যে পড়ে। তাহলে আমার রুল স্টেপ 1 রুলস 3 আমার নিয়মটা ছিল সংশ্লিষ্ট খরচের নাম এক্সপেন্স ডেবিট, সংশ্লিষ্ট খরচের নাম পেয়েবল ক্রেডিট। আমার সংশ্লিষ্ট খরচটাকে এখানে মেরামত রিপেয়ার, তাহলে রিপেয়ার ডেবিট, রিপেয়ার পেয়েবল ক্রেডিট। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা, আমি যে 4টা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, 4টা হোমওয়ার্ক সমাধান নিয়ে আমি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা স্টেপ 3 নিয়ে আলোচনা করব। স্টেপ 3 আমার নিয়মটা ছিল আনআন সার্ভিস রেভিনিউ, আনআন রেভিনিউ সংক্রান্ত বা আনআন সার্ভিস রেভিনিউ সংক্রান্ত। আনআন সার্ভিস রেভিনিউ সংক্রান্ত আমার স্টেপ 1 এর রুলস 1টা আমরা পড়ি। রেয়া মিল বা প্রাথমিকভাবে যদি দায় হিসেবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে আয়ের জাবেদা আনআন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জাবেদা যেহেতু আয়ের টাকাও বসাতে হবে আয়। তোমরা এই নিয়মটা ভালো করে মুখস্থ করতে হবে, তোমরা যদি নিয়মটা পারো এই সংক্রান্ত যে কোনো সমস্যায় সমাধান করতে পারবে। এখন আমরা এই সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করি। একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে আনআন সার্ভিস রেভিনিউ 1800 টাকা ক্রেডিট পাশে। তারপরে কিছু সমন্বয় দেওয়া আছে। সমন্বয় 1 নম্বর হলো টাকা 500 অফ আনআন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড। 2 এট ডিসেম্বর 31 আনআন সার্ভিস রেভিনিউ অফ টাকা 600 আর আনআর্নড। 3 টাকা 1000 অফ balance of the balance is the unearned service revenue accounts remain unearned at the end of the year. 3টা সমন্বয় দেওয়া আছে। এখন আমরা 3টা সমন্বয় নিয়ে সমাধান করব। এখন 3টা সমন্বয় আমরা সমাধান করব। প্রথমে আমরা জানি আনআর্নড সার্ভিস রেভিনিউ দায়, সব সময় রাখবা আনআর্নড সার্ভিস রেভিনিউ কি দায়, অনুপার্জিত আয় একটি দায়, একটা সার্ভিস রেভিনিউ আয়। তাহলে আমার রেয়া মিলে কি আছে? রেয়া মিলে আনআর্নড সার্ভিস রেভিনিউ আছে। তো রেয়া মিলে যদি আনআর্নড সার্ভিস রেভিনিউ থাকে, তার মানে রেয়া মিলে দায় আছে। দায় থাকলে আমরা একটু আগে পড়েছি, রেয়া মিল বা প্রাথমিকভাবে যদি দায় হিসেবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে আয়ের। তো রেয়া মিলে দায় আছে, জাবেদা হবে আয়ের জাবেদা আমি লিখে দিয়েছি রুলস 1-এ। তো আয়ের জাবেদা আমরা লিখে দিয়েছি। তাহলে আমরা 1 নম্বরে তাহলে আয়ের জাবেদা দিয়ে দিলাম। আয়ের জাবেদা কি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা আবার পরে লিখেছি জাবেদা যেহেতু আয়ের, টাকাও বসাতে হবে আয়ের। তো জাবেদাটা আয়ের, টাকাও আয়ের। তাহলে আমি কয় নাম্বার সলিউশন করতেছি? 1 নম্বর সমস্যা সমাধান করতেছি। 1 নম্বর সমন্বয় আমরা কি বলেছি দেখি। টাকা 500 অফ আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড। টাকা 500 আনআর্নড সার্ভিস রেভিনিউ অনুপার্জিত হয় 500 টাকা হ্যাজ বিন আর্নড, অর্জিত হয়েছে। অনুপার্জিত হয় 500 টাকা, অর্জিত হয়েছে। এই অর্থটা আমরা বুঝি, অনুপার্জিত হয় অর্জিত হয়েছে, তার মানে আয় হয়েছে। অনুপার্জিত আয়টা কি হয়ে গেছে? আয় হয়ে গেছে। কত টাকা? 500 টাকা। তাহলে আমার জাবেদা আয়ের, টাকাও আয়ের 500 টাকা, আমি বসিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বর দেখো আমার আনআর্নড সম্পর্কিত এন্ট্রি। আনআর্নড সম্পর্কিত এন্ট্রি হলে আমার কোথায় তাকাইতে হবে? রেয়া মিলে কি আছে? আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ দায় থাকলে আমার জাবেদা হবে কিসের? আয়ের। তাহলে আমি আয়ের জাবেদা দিয়ে দিই আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জাবেদা আয় হলে আমার টাকা কিসের হবে? আয়ের। তাহলে সবসময় একটা কথা মনে রাখবা, আমরা জাবেদা দিব রেয়া মিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় টাকা না, সমন্বয় দেখে আমরা টাকা বসাবো। রেয়া মিলে আনআর্নড সার্ভিস রেভিনিউ দায় আছে, আমার জাবেদা হবে আয়ের জাবেদা দিলাম আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জাবেদা যেহেতু আয়ের, টাকা হবে কিসের? আয়ের। এখন আমরা সমন্বয় দেখে টাকা বসাবো। সমন্বয় কি বলছে? 2 নম্বর সমন্বয় যেহেতু সমাধান করতেছি। এট ডিসেম্বর 31 আনআর্নড সার্ভিস রেভিনিউ অফ 600 টাকা আনআর্নড, অনুপার্জিত হয় 600 টাকা এখনো আনআর্নড, অনুপার্জিত হয়ে আছে। অনুপার্জিত আয় 600 টাকা এখনো অনুপার্জিতই। অনুপার্জিত মানে কি দায়। তো অনুপার্জিত আয় 600 টাকা এখনো অনুপার্জিত, কিন্তু আমার জাবেদা আয়ের, টাকা হবে আয়ের। কিন্তু সমন্বয় আমার আছে কিসের টাকা? দায়ের টাকা। তো জাবেদার সাথে সমন্বয় টাকা মিলে,
জাবেদা হলো আয়ের টাকা আয়ের, কিন্তু সমন্বয় দায়ের টাকা দেওয়া আছে। তো দায়ের টাকা যদি দেওয়া থাকে জাবেদার সাথে যদি সমন্বয় টাকা না মিলে আমার রেয়ামিল থেকে বিয়োগ দিতে হবে। 1800 থেকে 600 বিয়োগ দিলে আমার থাকে কত? 1200 টাকা আমার কি হয়েছে? আয় হয়েছে। এখন আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করব। 3 নম্বর টাকা 1000 অফ দ্য ব্যালেন্স ইন দ্য আনআর্ন সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিমেন আনআর্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আনআর্ন সম্পর্কিত এন্ট্রি কোথায় তাকাতে হবে? আমাকে রেয়ামিলে তাকাতে হবে। রেয়ামিলে আমার কি আছে? রেয়ামিলে আমার কি আছে? দায় আছে। রেয়ামিলে দায় থাকলে জাবেদা কিসের হবে? আয়ের। তাহলে আয়ের জাবেদা কি? আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জাবেদা যেহেতু আয়ের, টাকা হবে কিসের? আয়ের। কিন্তু টাকা বসাবো, জাবেদা দিব রেয়ামিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে, কিন্তু জাবেদাটা আমার আয়ের হয়েছে। রেয়ামিলে দায় আছে, জাবেদা আয়ের হয়েছে, টাকা হবে কিসের? আয়ের। তাহলে আয়ের টাকা হলে আমি 3 নম্বর সমন্বয় পড়ি। টাকা 1000 টাকা অফ দ্য ব্যালেন্স ইন দ্য আনআর্ন সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিমেন আনআর্নড। 1000 টাকা অনুপার্জিত আয় রিমেন আনআর্ন, এখনো অনুপার্জিত রয়ে গেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে 1000 টাকা অনুপার্জিত আয় এখনো কি হয়েছে? অনুপার্জিত আয়ের 1000 টাকা এখনো কি হয়েছে? অনুপার্জিত রয়ে গেছে। তাহলে অনুপার্জিত আয়ের 1000 টাকা এখনো অনুপার্জিত রয়েছে, তার মানে এটা কিসের টাকা? দায়ের টাকা। যেহেতু এখনো অনুপার্জিত হয়েছে, অনুপার্জিতই রয়েছে, তাহলে এটা দায়ের টাকা। জাবেদা আয়ের, কিন্তু সমন্বয় টাকা কিসের? দায়ের। মিলে না মিলে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে রেয়ামিল থেকে বিয়োগ করবো আমি। 1800 থেকে আমি যদি 1000 বিয়োগ দিই, আমার টাকা হলো 800 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা রুলস 2 নিয়ে আলোচনা করব। স্টেপ 3 রুলস 2 কি বলেছে আমরা দেখি। রেয়ামিল বা প্রাথমিকভাবে যদি আয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে দায়ের। দায়ের জাবেদা সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জাবেদা যেহেতু দায়ের, টাকাও বসাতে হবে দায়ের। তাহলে রুলসগুলো তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে। রুলসগুলো যদি মুখস্থ করতে পারো আর একটু যদি অঙ্কগুলো প্র্যাকটিস করে সাথে সাথে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। এখন আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এই রুলস সংক্রান্ত একটা রেয়ামিল দেওয়া আছে। রেয়ামিল আছে সার্ভিস রেভিনিউ আয়, কিছু সমন্বয় দেওয়া আছে, তাহলে 1 নং সমন্বয় 500 টাকা আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড এট ডিসেম্বর 31, আনআর্ন সার্ভিস রেভিনিউ অফ টাকা 600 আর আনআর্ন। 3 নম্বর আছে টাকা 1000 অফ দ্য ব্যালেন্স ইন দ্য আনআর্ন সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিমেন আনআর্ন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এখন আমরা এগুলো সমাধান করব। আমরা আবার একটু জেনে নিই। আনআর্ন সার্ভিস রেভিনিউ কি? দায়। আর সার্ভিস রেভিনিউ কি? আয়। এখন আমরা সমাধান করতে হলে, আনআর্ন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান করতে হলে আমাদেরকে রেয়ামিলে তাকাতে হবে। রেয়ামিলে কি আছে আমাকে দেখতে হবে? সার্ভিস রেভিনিউ। রেয়ামিলে সার্ভিস রেভিনিউ আয় আছে। আয় থাকলে আমরা একটু রুলস 2 তে পড়ে এসেছি। রেয়ামিল বা প্রাথমিকভাবে যদি আয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, আমাদের যাবে যে দায়ের। আয় থাকলে দায়ের যাবে, দায়ের যাবে কি আমরা দিই? সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে জাবেদা আমরা পড়েছি রেয়ামিল বা প্রাথমিকভাবে যদি আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে দায়ের। তো দায়ের জাবেদা সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জাবেদা যেহেতু দায়ের, টাকা হবে কিসের? দায়ের। তাহলে আমরা জাবেদা দিব রেয়ামিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় আমরা 1 নং কি বলছে দেখি। টাকা 500 অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড। 500 টাকা আনআর্ন সার্ভিস রেভিনিউ অর্জিত হয়েছে। তাহলে অর্জিত হয়েছে মানে আয় হয়েছে, কিন্তু আমার জাবেদা হলো দায়ের, কিন্তু সমন্বয়ের টাকা কিসের? আয়ের। জাবেদার সাথে যদি সমন্বয়ের টাকা না মিলে আমরা সবসময় কি দেব? বিয়োগ দেব। কোথায় থেকে? রেয়ামিল থেকে। 1800 আছে রেয়ামিল 1800 থেকে 500 বিয়োগ দিলে আমার 1300 টাকা হলো আমার দায়ের টাকা। 2 নং আবার আনআর্ন সম্পর্কিত এন্ট্রি। আনআর্ন সম্পর্কিত এন্ট্রি আমাকে রেয়ামিল দেখাতে হবে। রেয়ামিলে কি আছে? সার্ভিস রেভিনিউ আয়। আয় থাকলে জাবেদা কিসের হবে? দায়ের। তাহলে দায়ের জাবেদা কি? সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জাবেদা যেহেতু দায়ের, টাকা হবে কিসের? দায়ের। আমরা জাবেদা দিব রেয়ামিল দেখে। তো রেয়ামিল সার্ভিস রেভিনিউ আছে, জাবেদা দিচ্ছি আয় আছে, সার্ভিস রেভিনিউ আয় আছে, জাবেদা দিয়েছি আমরা দায়ের। দায়ের জাবেদা সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা বসাবো সমন্বয় দেখে, সমন্বয়ের টাকা না, সমন্বয় দেখে। সমন্বয়ের সাথে যদি জাবেদার টাকার সাথে মিলে যায়, তাহলে আমরা ওই সমন্বয়ের টাকা বসাবো, না মিললে বিয়োগ দিব আমরা। তাহলে জাবেদা হচ্ছে রেয়ামিল আছে আয়, আমরা জাবেদা দিচ্ছি দায়ের, টাকা হবে দায়ের। তাহলে 2 নং সমস্যা সমাধান করতেছি। 2 নং আমরা একটু পড়ি। এট ডিসেম্বর 31, আনআর্ন সার্ভিস রেভিনিউ অফ টাকা 600 আর আনআর্ন। ডিসেম্বর 31 তারিখে অনুপার্জিত আয় 600 টাকা আর আনআর্ন এখনো অনুপার্জিত। 600 টাকা অনুপার্জিত আয় 600 টাকা অনুপার্জিত আছে।
তাহলে 600 টাকা কি আয়? অনুপার্জিত মানে দায়, যেহেতু অনুপার্জিত আয়টিতে আমরা সবসময় রাখবো দায়, কিন্তু জাবেদা দায়, টাকাও দায়, 600 টাকা আমরা বসাই দিতে পারি। 3 নং, রেয়া মিলে আয় আছে, আমরা দায়ের জাবেদা দিব, দায়ের জাবেদা হলে সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, জাবেদা যেহেতু দায়ের, টাকা হবে দায়, আমরা জাবেদা দিব রেয়া মিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে, সমন্বয়ের টাকা না। তো টাকা 1000 অফ দ্য ব্যালেন্স ইন দ্য আনআন সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিমেইন আনআন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। 1000 টাকা অনুপার্জিত আয়ের, এখন অনুপার্জিত আয়ের 1000 টাকা এখনো অনুপার্জিত আছে, তাহলে টাকাটা কিসের? দায়ের টাকা, কিন্তু আমার জাবেদাটা কিসের? দায়ের, জাবেদাও দায়ের, সমন্বয়ের টাকাও দায়ের, তাহলে আমার মিলে গেছে, তাহলে আমি 1000 টাকা বসিয়ে দিয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টেপ 3টা। বারবার ভিডিওটা দেখবে, দেখলে আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে বারবার ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পরবর্তী ক্লাসে সমন্বয় জাবেদার নিয়মের স্টেপ 4 নিয়ে আলোচনা করব এবং কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।